নির্বাচনে কিছু আসনে কারচুপির শঙ্কা বিএনপির। ভোট ইঞ্জিনিয়ারিং ঠেকাতে সতর্ক থাকার আহ্বান। একটি দলের বিরুদ্ধে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ। এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। দুটি রাজনৈতিক দল সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেছে। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে। গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশা জামাতের। যে কোনো অপপ্রচার ঠেকানোর হুঁশিয়ারি। Election on 12th of February are the most free, fair and transparent that the country has ever seen and which have been denied to the people of Bangladesh for almost 20 years. 5 আগস্টের যে বিপ্লব সাজিয়েছে সেটার আকাঙ্ক্ষা এক্সপ্রেশনকে আমরা ধারণ করে আমরা একটা নিউ বাংলাদেশ গড়ে তুলব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করছেন অনেকে। কাল প্রতীক বরাদ্দ সব ভোট কেন্দ্র থাকবে সিসিটিভির আওতায়, জানালেন প্রেস সচিব। 6 দিন পেছালো চানখারপুলে 6 হত্যা মামলার রায়। ঘোষণা 26 জানুয়ারি ক্ষমতায় টিকে থাকতে হত্যাকারীদের জন্য দৃষ্টান্তমূলক রায়ের আশা চিফ প্রসিকিউটরের। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের সাম্রাজ্য। ঢুকতে লাগে আলাদা পরিচয়পত্র, পাহাড় কেটে প্লট বাণিজ্য। বারবার হামলায় আতঙ্কে এলাকাবাসী। আগে যে কারিকুলামটা ছিল ওইটা চেঞ্জ হয়ে গেছিল আমাদের বেলায়, তো আমাদের পড়তে অনেক সমস্যা হচ্ছিল। নতুন কিছু আসলে ওইটার সাথে মানিয়ে নিতে আমাদের একটু কষ্ট হয়। নতুন শিক্ষাবর্ষে আবারও বদলেছে পাঠ্যক্রম। বারবার পরিবর্তনে পড়াশোনায় ব্যাঘাতের অভিযোগ শিক্ষার্থীদের। খাপ খাওয়াতে বেগ পেতে হয় মফস্বলের স্কুলগুলোর। এবং টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। অযৌক্তিক চাপ দিয়ে বাধ্য করা যাবে না, জানালেন ক্রীড়া উপদেষ্টা। নির্বাচনে কিছু আসনে কারচুপির শঙ্কা জানিয়ে ভোট ইঞ্জিনিয়ারিং ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। একটি দলের বিরুদ্ধে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলেন তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনায় বিএনপি নেতারা বলেন, দুটি রাজনৈতিক দল ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক করছে। বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীর আলোচনা সভা রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যোগ দেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্যরা স্বাধীনতা, সার্বভৌম রক্ষা ও আর্থসামাজিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। গত 17 বছরের যে সংগ্রাম, সব কিছুতেও আমরা থেকে মুক্ত হয়েছি, তারও পিছনে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরাধিকার, আমাদের জনাব তারেক রহমানের অবদান। আমরা তার মতো ত্যাগী মানুষ হব, যিনি যুদ্ধ শুরুর সময় তার স্ত্রী এবং 2 জন শিশু সন্তানকে আল্লাহর হাতে রেখে যুদ্ধে চলে গিয়েছিলেন। বিএনপি নেতা মির্জা আব্বাস নির্বাচন প্রসঙ্গে বলেন, দুটি রাজনৈতিক দল ভোটে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। এই নির্বাচনে কিছু কিছু সিট কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরদস্তি করে। দুটি রাজনৈতিক দল, একটি দল বড় আরেকটি দল তাদের বাচ্চা, তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, যারা বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করেনি তারাই এখন ধর্মকে ব্যবহারের মাধ্যমে মুনাফিকি করে ভোট চাচ্ছে। যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে নাই, কত মানুষ মেরেছে, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে,
সেই হিসাব আমরা ভুলি নাই। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যেতে হবে। হায় হায়, চিন্তা করেন। তাহলে আর আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ঈমান আনা, এগুলোর দরকার নাই নাকি? দেশ উদারপন্থীদের হাতে যাবে নাকি উগ্রপন্থীদের হাতে যাবে তা ঠিক হবে আগামী নির্বাচনে, এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপি জনরায়ের অপেক্ষায় আছে। এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে, গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে, মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে। সংস্কার ও বিএনপিকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। 90 বছর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মহাখালীর টি&টি কলোনি মাঠে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাব তার কাছে। মুরসালিন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে মহাখালী কড়াইলবাসীর উদ্যোগে, এই মহাখালী এলাকার টি&টি মাঠের এই অংশটিতে, এবং এই অংশটিতে এখন পর্যন্ত যেই আয়োজন দেখা যাচ্ছে যে মূল মঞ্চেতে দোয়া চলছে, দোয়ার আয়োজন চলছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি সময়সূচি অনুযায়ী 2:30টায় এই মঞ্চে উপস্থিত হবেন এবং এখানে এসে তিনি যে দোয়া মাহফিল আয়োজন হয়েছে কড়াইলবাসীর পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়, এই দোয়া মাহফিলে তিনি যুক্ত হবেন। এবং এই পুরো টি&টি মাঠটিকে ঘিরে যে পরিবেশ দেখা গিয়েছে যে এই মূল মঞ্চ ছাড়াও এখানে এই বিশাল মাঠটিতে এই এলাকার কড়াইল, মহাখালী সহ এই আশেপাশে যারা রয়েছেন এই সবার অংশগ্রহণের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখা হয়েছে। বেলা 2:30টায় এই অনুষ্ঠান, এই আয়োজন আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হওয়ার পর শুরু হওয়ার কথা, এবং ধীরে ধীরে কিন্তু সাধারণ মানুষ এই মাঠটিতে জড়ো হচ্ছেন। এবং এইখানেই যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, গেল 30 ডিসেম্বর ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। এবং তারপর থেকেই এখন পর্যন্ত নানান পক্ষ থেকে, নানান মহল থেকে যেই শোক প্রকাশ সেটি যেমন অব্যাহত রয়েছে, তেমনিভাবে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কিন্তু যে দোয়া মাহফিল, সেই দোয়া মাহফিলে এখন পর্যন্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অংশ নিয়েছেন, শুধুমাত্র গুলশানে অবস্থান নিয়েছেন এবং এখন সাধারণ মানুষের সাথে কড়াইলবাসীর উদ্যোগে আজকের এই দোয়া মাহফিলে তিনি অংশ নেবেন। কিছু সময় পরেই তিনি যুক্ত হবেন। এই ছিল এখান থেকে সবশেষ পরিস্থিতি। রাজধানীর মহাখালী থেকে সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশা প্রকাশ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। হোটেল ইন্টারকন্টিনেন্টালে পলিসি সামিটের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সংস্কারের পক্ষের যে কোনো দলকে অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। এদিকে অপপ্রচার ঠেকানোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত দিনব্যাপী পলিসি সামিটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা। উদ্বোধনী বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান উন্নত বাংলাদেশের জন্য সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। 15 years of authoritarian rule of the previous regime, under which we saw the most horrific torture of opponents, repression of political freedoms, mismanagement of the economy on a mass criminal scale. জামায়াতের আমির জানান, দুর্নীতি বিরোধী বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা,
এবং সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। We will work that any political party that commits to three basic fundamentals: rooting out corruption, promoting social justice, and driving forward essential reforms to build a governance system that the people of Bangladesh can be proud. অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আধুনিক এবং নাগরিক অধিকার সুরক্ষিত থাকে এমন দেশ গঠনে কাজ করছে জামায়াত। দেশ বিদেশের নানা অপপ্রচার রুখতে যুক্তির মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একটি করাপশন ফ্রি বাংলাদেশ, একটা প্রসপারাস বাংলাদেশ এবং একটা গুড গভর্নেন্স কীভাবে হবে সে ব্যাপারে আমরা মূলত কথা বলেছি। 56 বছরে বাংলাদেশের যে ডেডলক ছিল এটা উত্তরণ ঘটিয়ে আমাদের 5 আগস্টের যে বিপ্লব সাধিত হচ্ছে সেটার আকাঙ্ক্ষা এক্সপ্রেশনকে আমরা ধারণ করে আমরা একটা নিউ বাংলাদেশ গড়ে তুলব। সামিটে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আগামীর রূপরেখা তুলে ধরে বক্তব্য দেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। এখন পর্যন্ত 16 জন তাদের প্রার্থিতা তুলে নিয়েছেন। বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এদিকে নির্বাচনে প্রার্থী চূড়ান্তের পর কাল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর জোট সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তার নিরসনে আর সুযোগ থাকবে না। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ। শেষ দিনে জোরে সোরে চলছে কার্যক্রম। মঙ্গলবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান ঢাকা 10 আসনে খেলাফত মজলিসের প্রার্থী দলটির নায়েবে আমির আহমদ আলী কাশেমি এবং ঢাকা 16 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আহসানুল্লাহ। এ সময় মনোনয়ন প্রত্যাহার করেন তারা। ঢাকার 13টি যে নির্বাচনী আসন, আমরা বড় ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হইনি। প্রার্থী যারা আছেন সবাই এখন পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করছেন। খুলনায় 6টি আসনে 43 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে দুপুর 1টা পর্যন্ত প্রত্যাহার করেন 2 জন। অন্যদিকে রাজশাহী 2 আসন থেকে লেবার ডেমোক্রেটিক প্রার্থী ওয়াহিদুজ্জামান তার প্রার্থিতা প্রত্যাহার করেন। নাটোর 3 আসনে 10 দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী এনসিপির প্রার্থী SM জার্জিস কাদির বাবুর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করেন জামাতে ইসলামের প্রার্থী অধ্যাপক সাইদুর রহমান ও খেলাফত মজলিস থেকে মাওলানা রুহুল আমিন টিঙ্কু সর্দার। এছাড়া রংপুরে 2 জন, বরিশালে 4 জন এবং ফেনীতে এখন পর্যন্ত 3 প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের আবেদন জানান। আজকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য শেষ দিন নির্ধারিত আছে। এখন পর্যন্ত আমরা 3টা পেয়েছি। প্রার্থী তালিকা চূড়ান্ত করার পর বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। দুপুরে প্রেস উইং এর ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। প্রেস সচিব শফিকুল আলম জানান, এরই মধ্যে ঝুঁকিপূর্ণ 6,000-এর বেশি ভোট কেন্দ্রে সিসিটিভির আওতায় এসেছে। বাকি 22,000ও 31 জানুয়ারির মধ্যে সিসিটিভির আওতায় আসবে। মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। ওনারা এক্সপেক্ট করছেন যে এটা ফেব্রুয়ারি মাসে এই 2টা বিভাগ পুরোপুরি কাজ শুরু করবে। গাজীপুর জেলায় এটা হবে পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, নরসিংদী জেলার রায়পুরার একটা অংশ, কক্সবাজার জেলার মাতারবাড়ি নামে মোট 4টি নতুন থানা স্থাপন এর প্রস্তাব অনুমোদিত হয়েছে। নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন। উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে দেশব্যাপী প্রচারণা চালাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা তাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন। জুলাই বিপ্লবের চেতনাকে ধরে রাখতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে চলছে প্রচার। সরকারের পক্ষ থেকে হ্যাঁ ভোটের প্রচারণা করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।
মঙ্গলবার সকালে সাভারের রেডিও কলোনি স্কুল মাঠে ভোটের রিকশার কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা বলেন, গণভোটের পক্ষে হা ভোট দিতে দেশব্যাপী প্রচারণা চালাতে ভোটের রিকশার কার্যক্রম শুরু করা হয়েছে। দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে রিকশা গণভোটের পক্ষে হা ভোট দিতে প্রচারণা চালাবে। দলীয় স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থ দেখতে চলবে না। জাতীয় স্বার্থে যদি আপনি হ্যাঁ বলেন, আপনি কোন দলকে পছন্দ করেন আর না করেন, দেশ কিন্তু জিতে যাবে। যদি দেশ জিতে যায়, আমরা সকলে জিতে যাব। সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা তাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে এবং জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। সরকার আমরা নিরপেক্ষ সম্পূর্ণ, কিন্তু এই হানা ভোটের ব্যাপারে কিন্তু আমরা সত্যিকার একটা পক্ষ হয়ে দাঁড়িয়েছি। আমরা কিন্তু চাই যে হ্যাঁ জয়যুক্ত হোক। বগুড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীরপ্রতীক বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছে। দলমত নির্বিশেষে গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মাগুরায় আসাদুজ্জামান মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। জুলাই বিপ্লবের চেতনাকে ধরে রাখতে হা ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় বলেন, হা ভোট মানুষের বৃহত্তর স্বার্থে। আমাদের দেশটাকে একটা গণতান্ত্রিক এবং বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে পারবো, এই হচ্ছে আমার আহ্বান। মতবিনিময় সভায় গুজব প্রতিরোধে সবাইকে সোচ্চার থেকে হা ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান উপদেষ্টারা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পোস্টাল ব্যালট নিয়ে প্রশ্ন ওঠায় ভোট প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। তারা বলেন, এ নিয়ে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। বিশ্লেষকরা আরও বলেন, আস্থা ফেরাতে না পারলে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট গ্রহণযোগ্যতা হারাবে। এদিকে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন এনে প্রার্থীর নাম সহ প্রতীক যুক্ত করতে যাচ্ছে ইসি। কাউসারা চৌধুরী কুমোর রিপোর্ট। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে 15,33,683 জন নিবন্ধন করেছেন। নিবন্ধিত প্রায় 8 লাখ প্রবাসী বাংলাদেশি ভোটারের জন্য 122টি দেশে ইতোমধ্যে ব্যালট পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন। ব্যালট পৌঁছানোর পরই ঘটে বিপত্তি। বাহরাইন, ওমান, কুয়েত সহ কয়েকটি দেশে একই ঠিকানায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া বিএনপির ধানের শীষ প্রতীক ভাজির স্থানে থাকায় শুরু হয় বিতর্ক। পাল্টাপাল্টি অভিযোগ তুলে রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকরা বলছেন, এমন বিতর্ক এড়াতে পারত ইসি। এর দায় নিতে হবে নির্বাচন কমিশনকেই। একজনের হাতে 10টা ব্যালটের খাম গেল আর সে সবগুলো ভোট দিয়ে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। বাট কতগুলো চ্যানেলে কিছু মেসেজ দিতে হবে, অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে কনসুলেট, হাই কমিশন, এমবাসি, তাদের মাধ্যমে, একই সঙ্গে বাঙালি কমিউনিটি যারা আছে তাদের তো অনেক গ্রুপ আছে, অ্যাসোসিয়েশন আছে, তাদের মাধ্যমে, যেগুলোর থেকে যেন তারা বিরত থাকে। ব্যালট নিয়ে প্রশ্ন ওঠায় ভোট প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ইসির নিরপেক্ষতার প্রশ্নে আস্থাহীনতা তৈরি হয়েছে। এটি ফিরিয়ে আনতে না পারলে ভোটের গ্রহণযোগ্যতা হারাবে ইসি। এক ধরনের রিমার্স ছড়িয়ে গেছে, এটা নিয়ে এক ধরনের ল্যাক অফ ট্রাস্ট তৈরি হয়েছে। প্রথমবারের মতো আমরা যে প্রবাসী ভোটিংয়ের যাত্রাটা শুরু করলাম, এটা গ্রহণযোগ্যতা, এটা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। সামগ্রিকভাবে যদি আমি বলি, তো আমার কাছে মনে হয় যে আসলে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ হয়েছে, কারণ নির্বাচনের কয়েক সপ্তাহ বাকি আছে, কিন্তু এর মধ্যেই যদি এই ধরনের ঘটনা ঘটে, তো সেক্ষেত্রে আসলে তাদের যে কর্মসম্পাদন সামর্থ্য, সেইটা বিষয়ে আসলে প্রশ্ন উত্থাপন হতে পারে। এমন বিতর্কের মুখে দেশের ভেতরের পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ নিয়ে কথা বলতে চাইলে সচিব সহ কমিশনের কেউই কথা বলেননি। তবে কমিশনার রহমানুল মাসুদ জানান, বিদেশে পুনরায় ব্যালট পাঠানোর সুযোগ নেই। বিদেশে অনেক আগে পাঠানো হয়েছে, এখন আমরা তো ব্যালট এখান থেকে এখানে পাঠিয়ে বাংলাদেশে। জি না, বিদেশে পাঠাবো না। পোস্টাল ব্যালটে বিদেশের জন্য কোনো পরিবর্তন হবে না। দেশের জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি দেওয়া যাবে, এই যে নর্মাল ব্যালট মার্কারে আমরা ওই নাম সহ থাকবে, চিন্তা ভাবনা করতেছি। এখন শুধু বলেন যে বিবেচনা, চিন্তা ভাবনা করতেছি। প্রতীক বরাদ্দের পরই দেশের ভেতরে নিবন্ধনকৃতদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে ইসি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে তৎপর বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিদিনই শীর্ষ রাজনীতিকদের সঙ্গে দেখা করছেন তারা। এরই ধারাবাহিকতায় সকালে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়া, নরওয়ে, সুইডেন, ডেনমার্কের রাষ্ট্রদূতরা। তারা নির্বাচনের পাশাপাশি দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন। সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল, অত্যন্ত কোডাইল একটা এক্সচেঞ্জ হয়েছে ওনাদের সাথে। আমাদের দেশের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা কিভাবে তাদের সাথে কাজ করতে পারি এখানে ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে, ট্রেড, ইনভেস্টমেন্ট, এনার্জি নিয়ে, তারপরে এডুকেশন নিয়ে। পিছিয়ে গেল চানখারপুলে 6 হত্যা মামলার রায়। ঘোষণার নতুন দিন ধার্য করা হয়েছে 26 জানুয়ারি। রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পিছিয়ে দেন ট্রাইব্যুনাল। মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি আশা করেছেন চিফ প্রসিকিউটর। এদিকে কুমিল্লা 2 আসনের সীমানা নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এতে ইসির সীমানা অনুযায়ী এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। রায় ঘোষণার দিন ধার্য থাকায় মঙ্গলবার সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেফতার 4 পুলিশ সদস্যকে। এজলাসের সরাসরি সম্প্রচারের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে বাংলাদেশ টেলিভিশন। শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত হন ট্রাইব্যুনালে। সকাল 11:30টার দিকে জানা যায় রায় প্রস্তুত করতে পারেননি 3 সদস্যের ট্রাইব্যুনাল। রায়ের নতুন তারিখ ধার্য করা হয় 26 জানুয়ারি। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ ঊর্ধ্বতন 4 জন পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, ক্ষমতায় টিকে থাকতে যারা হত্যাকাণ্ড চালায় তাদের জন্য এই রায় দৃষ্টান্ত হতে যাচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের যন্ত্রকে ব্যবহার করে সিভিলিয়ানদের উপরে, নাগরিকদের বুকে গুলি চালানোর দুঃসাহস ভবিষ্যতে কোনো শাসক বা স্বৈরশাসক কখনো যাতে না দেখায়, এই বিচারগুলো হবে তার দৃষ্টান্ত। এদিন জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজকে 1 নম্বর সাক্ষী বিশ্বজিৎ রাজবংশী তার পিতা গঙ্গাচরণ রাজবংশীর হত্যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন যে 18 জুলাই তার পিতাকে বিজেপি সরাসরি বুকে গুলি করে হত্যা করে রামপুরা ব্রিজের পাশে ওয়াসা গেটের সামনে। অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালতে কুমিল্লা 1 ও 2 আসনের সীমানা সংক্রান্ত নির্বাচন কমিশনের গ্যাজেট বহাল রেখেছেন আপিল বিভাগ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছে সন্ত্রাসীরা, যেখানে প্রবেশে লাগে আলাদা পরিচয়পত্র। পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। বারবার হামলা, সংঘর্ষে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। এদিকে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন র্যাব কর্মকর্তা এবং আহত হয়েছেন আরও 3 জন। তাদের অবস্থাও গুরুতর। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বাইজিৎ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। খাস জমির 3100 একর জুড়ে অবস্থান জঙ্গল সলিমপুরের। টিলা কেটে গড়ে তোলা এই ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে দুর্ভেদ্য সাম্রাজ্যে। 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে এসব সন্ত্রাসীরা। এলাকায় বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্র। বাসিন্দা ছাড়া বাইরের কেউ এলাকায় ঢুকতে পারেন না। বারবার জঙ্গল সলিমপুর নিয়ে হামলা, সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন। সবাই তো আতঙ্ক থাকবে, একটু ভয় তো কাজ করবেই। আমরা চাই সুখ এবং নিরাপত্তায় থাকার জন্য। এদিকে মঙ্গলবার সকালে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত র্যাব 7-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভুঁইয়ার মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আহত 3 জনের অবস্থা গুরুতর বলছেন র্যাব কর্মকর্তারা। এটা কখনোই আমরা মানতে পারতেছি না এবং এটার জন্য আমাদের কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা আল্লাহ চেয়েতো আমরা নিব। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী প্লাস সেনাবাহিনী এবং অন্যান্য যারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন সকলের সমন্বয়ে অতি দ্রুতই যৌথ অভিযান করার বিশেষ পরিকল্পনা রয়েছে এবং এই ঘটনায় গতকালকের যে দুঃখজনক ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা জড়িত এদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে। দুপুরের সময় আরও থাকছে। 7 বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি বিডার ওয়ান স্টপ সার্ভিস। এখনও দফতরে দফতরে ছুটতে হয় ব্যবসায়ী উদ্যোক্তাদের। সমস্যা সমাধানের আশ্বাস নির্বাহী চেয়ারম্যানের। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। অযৌক্তিক কোনো চাপে ফেলে বাধ্য করা যাবে না বলে সাফ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, অতীতে নিরাপত্তা ইস্যুতে ভারত পাকিস্তান ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছিল, এবার কেন পারবে না? বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে সে প্রশ্ন তুলেছেন ক্রীড়া উপদেষ্টা। টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত অংশ নেয়া দলগুলো। সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা টাইগারদের, অথচ পেন্ডুলামের মতো দুলছে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ভাগ্য। মোস্তাফিজ ইস্যুতে গত 4 জানুয়ারি নিরাপত্তা ঝুঁকিতে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। আইসিসির সঙ্গে মেল চালাচালি সভা হয়েছে, এ নিয়ে বেশ কয়েক দফা। ঢাকায় গত শনিবারের সভাতেও আসেনি ইতিবাচক কোনো সিদ্ধান্ত। গ্রুপ পরিবর্তন বা বিকল্প ভেন্যু কোনো অনুরোধই আমলে নেয়নি আইসিসি। ভারতে নিরাপত্তা ঝুঁকির যে দাবি বিসিবি জানিয়েছে তা মানতে নারাজ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ অবস্থায় গত শনিবার ক্রিকেট বিষয়ক গণমাধ্যম খবর প্রকাশ করে আইসিসি বাংলাদেশের দাবি মেনে না নেয় বিকল্প দল হিসেবে ভাবা হচ্ছে স্কটল্যান্ডকে। তবে একদিন পরই সে খবর গুজব বলে উড়িয়ে দেয় বিবিসি। এমন অবস্থায় অনিশ্চয়তায় টাইগারদের বিশ্বকাপের ভবিষ্যৎ। স্কটল্যান্ডের বিষয়ে কোনো খবর বাংলাদেশের কাছে আসেনি বলে সাফ জানিয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। উল্টো হুঁশিয়ারি দিলেন, অযৌক্তিক চাপের মুখে ফেলে বাংলাদেশকে ভারতে যেতে বাধ্য করতে পারবে না আইসিসি। আমার জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। আমাদের মূল কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে ভেন্যু পরিবর্তনে বাধ্য হয়েছিল আইসিসি ও এসিসি। এবার তাহলে ভেন্যু পরিবর্তন করলে সমস্যা কোথায়, সে প্রশ্নও তোলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বিসিবি। এ বিষয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে আইসিসির। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। শাকসু নির্বাচনের দাবিতে আজও উত্তাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যাব তার কাছে। আমিনুল, গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন, গতকালও আমরা দেখিয়েছি ভিসি ভবনে তালা দিয়েছিল তারা, এবং পরবর্তীতে কিন্তু মহাসড়ক অবরোধের মতো কর্মসূচিতে তারা গিয়েছিলেন। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন ভবনটি রয়েছে, সেই প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের এই আন্দোলন তারা অব্যাহত রেখেছেন, এবং তারা কিছুক্ষণ আগেও সংবাদ সম্মেলন করেছেন। তারা বলেছেন যে এই নির্বাচনটি, শাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দফায় দফায় আসলে ষড়যন্ত্র হচ্ছিল, এবং আজকের সংবাদ সম্মেলন থেকে তারা জানিয়েছেন কিছুক্ষণ আগে শিশির কথা বলেছিলেন ভিপি প্রার্থী এখানে যিনি রয়েছেন ছাত্র শিবির প্যানেলের, তিনি বলেছেন যে এই নির্বাচনটি বাধাগ্রস্ত করতে বিএনপি সর্বোচ্চ পর্যায়ে থেকে চাপ প্রয়োগ করছে, এবং এমন মন্তব্য তিনি করেছেন। এর বাইরেও কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। কালকে কিন্তু গতকাল আমরা দেখেছি দুপুরবেলা যে রিটের হাইকোর্টে যে রিটটি হয়েছিল শাকসু নির্বাচন স্থগিতের দাবিতে একজন স্বতন্ত্র প্রার্থীর রিটের বিপরীতে, রিটের পরিপ্রেক্ষিতে কিন্তু কালকে আমরা দেখেছি একটি রায় হয়। সেই রায়ে 4 সপ্তাহের জন্য এই শাকসু নির্বাচন পিছিয়ে দেওয়া হয়, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তাদের যে দুর্বার আন্দোলন তারা গড়ে তোলার কথা ছিল, তারা যে হুঁশিয়ারিগুলো উচ্চারণ করেছিলেন, পর্যায়ক্রমে কিন্তু তারা একের পর এক কর্মসূচি দিয়ে চলেছেন। এবং আজকে তারা চেম্বার জজ আদালতে বিকেল 3টায় একটি শুনানি হওয়ার কথা তারা বলেছেন যে তারা দুটি তথ্য পেয়েছিলেন। গতকাল তারা আবেদন করেছিলেন, সেই আবেদনটি গৃহীত হয়নি, এবং আজকে চেম্বার জজ আদালতে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে আপিলটি করা হয়েছে সেই আপিলের ব্যাপারে আজকে সিদ্ধান্ত হয়তো জানানো হবে। এই ছিল আসলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, শাকসু নির্বাচন আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই শাকসু নির্বাচন নিয়ে আসলে আন্দোলন কর্মসূচি সর্বশেষ। সিলেট থেকে আমিনুল ইসলাম। নতুন শিক্ষাবর্ষে বদলেছে দেশের পাঠ্যক্রম। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর বইয়ে এসেছে একাধিক পরিবর্তন। যুক্ত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, বাদ পড়েছে কিছু পুরনো লেখা।
তবে ঘন ঘন ওই পরিবর্তনে পড়াশোনায় স্বস্তির চেয়ে বিভ্রান্তি বাড়ছে বলে দাবি শিক্ষার্থীদের। শাহিনুর রহমানের ক্যামেরায় ফাহরিয়া ফারুকের রিপোর্ট। 1972 সাল থেকে এখন পর্যন্ত দেশে মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম বদলেছে 7 বার। সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যায় 2022 সালের শিক্ষাক্রমে। জন অসন্তোষের মুখে সেটি বাতিল করে 2025 সালে নতুন পাঠ্যক্রম চালু করে অন্তর্বর্তী সরকার। 1 বছরের মাথায় পাঠ্যক্রমে আবারও পরিবর্তন, যার বেশিরভাগটাই এসেছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে। ইতিহাসের অংশ হিসেবে যুক্ত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু। অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই থেকে বাদ দেওয়া হয়েছে একটি গদ্য। শিক্ষার্থীরা বলছেন পাঠদান ও মূল্যায়নে বারবার এই পরিবর্তনে ব্যাঘাত ঘটছে তাদের পড়াশোনায়। আগে যে কারিকুলামটা ছিল ওইটা চেঞ্জ হয়ে গিয়েছিল আমাদের বেলায়, তো আমাদের পড়তে অনেক সমস্যা হচ্ছিল। আমরাও একটা জিনিসে অভ্যস্ত আছি, আমাদের টিচাররাও অভ্যস্ত আছেন, তো ওইটার থেকে নতুন কিছু আসলে না ওইটার সাথে মানিয়ে নিতে আমাদের একটু কষ্ট হয়। এক টাইমে পরীক্ষা সিস্টেম, এরপরে সাথে অনেক ধরনের অ্যাসেসমেন্ট, কো কারিকুলার অ্যাক্টিভিটি, তো এগুলাই মানিয়ে নিতে আমাদের কষ্ট হয়। শিক্ষকরা বলছেন বারবার পরিবর্তনের ফলে নতুন পাঠ্যক্রমের সাথে খাপ খাওয়াতে বেগ পেতে হচ্ছে মফস্বলের স্কুলগুলোর। ঘন ঘন পরিবর্তন হলে শিক্ষার্থীদের পড়াশোনায় বেশ ব্যাঘাত হয় এবং তাদের পরীক্ষায় এটার একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা বলছেন বারবার পাঠ্যক্রমের এই পরিবর্তন তখনই কার্যকর হবে যখন শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কারিকুলাম বা শিক্ষাক্রম আসলে কোনো অপরিবর্তনীয় কোনো বিষয় নয়, এটি আসলে সময় এবং যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন করতেই হবে। শিক্ষাক্রম পরিবর্তনের কিছু সুনির্দিষ্ট ধাপ এবং পদ্ধতি আছে। কি ধরনের জনশক্তি বা কি ধরনের মানব সম্পদের চাহিদা রয়েছে সেই বিষয়গুলো বিবেচনা করতে হয়। নতুন শিক্ষাবর্ষে প্রায় 21 কোটি 43 লাখ নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে এনসিটিবি। যদিও মাধ্যমিক স্তরের অনেক শিক্ষার্থী এখনো হাতে পায়নি নতুন বই। বিষয়বস্তুকে মুখস্থ নির্ভর না রেখে সমন্বিতভাবে উপস্থাপন করা হয়েছে এ বছরের পাঠ্যক্রমে। পরিবর্তন আনা হয়েছে ইতিহাসেরও বেশ কিছু বিষয়ে। জোর দেওয়া হয়েছে বিশ্লেষণধর্মী এবং দক্ষতা নির্ভর শেখায়, যা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে সিদ্ধান্তে অটল ট্রাম্প। সমর্থন না দিলে ইউরোপের 8 দেশের পণ্যে ফের শুল্ক আরোপের হুঁশিয়ারি। স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি ইইউর। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে ঢাকা মেডিকেল কলেজে আসাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ 90-এর ডাকসু নেতারা এবং শহীদ আসাদ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। 1969 সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব খানের বিরুদ্ধে সংঘটিত গণ অভ্যুত্থানে শহীদ হন আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। সেই থেকে দিনটি আসাদ দিবস হিসেবে পালিত হচ্ছে। শহীদ আসাদের যে স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি সেদিন রাজপথে মিছিলে ছিলেন। অকুতভয় সৈনিকের মতো তিনি সেদিন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। আজকে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই। অতএব বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার গণতন্ত্রে ফিরে আসবে। কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 2 ধাপে 62 জন সদস্য পাঠাবে বাংলাদেশ বিমান বাহিনী। এ লক্ষ্যে 25 জানুয়ারি 35 জন ও 2 ফেব্রুয়ারি 27 জন সদস্য রওনা দেবেন। মঙ্গলবার সকালে বিমান বাহিনীর সদর দফতরে এক ভাষণে কথা জানিয়ে কঙ্গোগামী সদস্যদের দিক নির্দেশনা দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাসুদ খান। পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে শান্তিরক্ষা মিশনে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন তিনি। কঙ্গোগামী সদস্যদের বাংলাদেশ সরকার ও বিমান বাহিনীর নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন বিমান বাহিনী প্রধান।
বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট কন্টিনজেন্টের মোট ৬২ জন নতুন শান্তিরক্ষী আজকে যাচ্ছে। নিঃসন্দেহে শান্তিরক্ষা কার্যক্রম বৈশ্বিক স্থিতিশীলতা এবং মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে দক্ষতা, সাহসিকতা ও নিঃস্বার্থ দায়িত্ববোধের মাধ্যমে শান্তিরক্ষীরা সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখেন। 7 বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিস OSS। তাই বাধ্য হয়ে এখনও দফতরে দফতরে ছুটতে হচ্ছে ভোগান্তি কমার প্রত্যাশায় থাকা ব্যবসায়ী উদ্যোক্তাদের। সফলতার স্বপ্ন দেখানো বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীও মানছেন তাদের দুর্বলতার কথা, তবে আবারও আশ্বাস শিগগিরই মিলবে শতভাগ ওয়ান স্টপ সার্ভিস। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধে 2019 সালে ওয়ান স্টপ সার্ভিস বা OSS সেবা শুরু করে বিডা। এরপর 7 বছর পেরিয়ে গেলেও পুরোপুরি স্টপ হয়নি হয়রানি, দাপ্তরিক কাজে ছুটে বাড়ানো ভোগান্তি। ব্যবসায়ীদের অভিযোগ, অনলাইনে সেবা না পেয়ে এখনও যেতে হচ্ছে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে। আমরা এখনও সেই 20-25 জায়গায় আমাদেরকে দৌড়াতে হচ্ছে, এটা ইমপ্লিমেন্টেশন এখনো আমরা দেখছি না। ওয়ান স্টপ সার্ভিসটা তো সবসময় সব দিক দিয়ে ভালো, কিন্তু আসলে আদৌ কি বাংলাদেশে ওয়ান স্টপ সার্ভিস কেউ দিতে পারে? কিন্তু খুব যে একটা সাকসেস পেয়েছে তা আমার মনে হয় না। তবে হ্যাঁ, এখন যে নতুন বিডার যে নেতৃত্ব আছে এবং এখন যদি উনি সত্যি যদি ওয়ান স্টপ সার্ভিস চালু করতে পারেন, আমরা সবাই উপকৃত হব। দ্রুত ও নির্ভরযোগ্য সেবা না পেলে শুধু প্রতিশ্রুতি আশ্বাসে বাড়বে না বিনিয়োগ, তৈরি হবে না কর্মসংস্থান, কর্মচাঞ্চল্য বাড়বে না অর্থনীতিতে। সব চ্যালেঞ্জকে সামনে এনে সত্যিকার ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করার কোনো বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার বিষয়টি স্বীকার করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যানও। আশ্বাস দিয়েছেন সমস্যা সমাধানের, এজন্য সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীদের। কেন আসলে মানুষ এই ওয়ান স্টপ সার্ভিস ইউজ করতে চাচ্ছে না? নিশ্চয়ই কোনো কারণ আছে, যেই কারণে ওনারা এখনো হাতে হাতে গিয়ে কোনো কিছু করে নিতে চান, কিছু অল্প কিছু টাকা সাথে দিয়ে দিতে হলে ওনারা ফিজিক্যালি গিয়ে করতে চান। কেন ওনারা ডাইরেক্ট এসে আমাদের এখানে করতে চাচ্ছেন না? এই ইনপুটটা যদি আপনারা মার্কেট থেকে পান, আপনাদের যারা স্টেক হোল্ডার তাদের কাছ থেকে পান, কাইন্ডলি আমাদেরকে দিবেন। আমরা চেষ্টা করব যে সেই আমাদের সিস্টেমটাকে অতটুকু ইমপ্রুভ করার জন্য। বর্তমানে বিনিয়োগকারীদের সেবা দিতে সরকারি বেসরকারি 63টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ বিডা। এর আওতায় 47টি সংস্থার 142টি সেবা দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মিলছে না পুরোপুরি। বিনিয়োগকারীদের অর্থ এবং সময় অপচয় রোধে নেওয়া হয় ওয়ান স্টপ সার্ভিস প্রকল্প, কিন্তু যথাযথ উদ্যোগের অভাবে মুখ থুবড়ে পড়েছে খাত। বিনিয়োগকারীদের হয়রানি কমাতে যথাযথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ খাতকে কার্যকর করে তোলার দাবি সংশ্লিষ্ট সকলের। ফজল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে নিজের সিদ্ধান্তে অটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্ক কোনোভাবেই দ্বীপটি রক্ষা করতে পারবে না বলে দাবি তার। সমর্থন না দিলে ইউরোপের দেশগুলোর ওপর শুল্ক আরোপ করেই ছাড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপের নেতারা। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই দিন দিন আরও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। গ্রিনল্যান্ড অধিগ্রহণে ট্রাম্পের হুমকি মোকাবেলায় এরই মধ্যে আর্কটিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করেছে ডেনমার্ক। 58 জন ড্যানিশ সেনা গ্রিনল্যান্ডে অবতরণ করেছেন। থেমে নেই ট্রাম্প প্রশাসনও। ইউরোপের হুমকি ধামকি উপেক্ষা করেই গ্রিনল্যান্ডে বিমান পাঠাচ্ছে পেন্টাগন। কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক কমান্ড নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ডেনমার্ক কোনোভাবেই গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, ডেনমার্কের মানুষ চমৎকার, কিন্তু তারা খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। এছাড়া ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুতে টেলিফোনে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে অর্থনৈতিক ওয়ার্ল্ড ফোরামে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনার কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট। আমাদের গ্রিনল্যান্ড দরকার, তারা এটা রক্ষা করতে পারছে না। ডেনমার্কের মানুষরা দারুণ, আমি তাদের নেতাদের চিনি, তারাও খুব ভালো মানুষ, কিন্তু তারা সেখানে যেতেও পারেন না। 500 বছর আগে একটি নৌকা সেখানে গিয়েছিল, তারপর চলে এসেছে। এতে কোনো সম্পত্তির মালিকানা তৈরি হয় না। একই দিন ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড অধিগ্রহণে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়া হলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুঁশিয়ারি দিয়েছেন তা তিনি যে কোনো মূল্যে বাস্তবায়ন করে ছাড়বেন। ট্রাম্পের এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় নেতারা। ওয়াশিংটনের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
নির্বাচনে কিছু আসনে কারচুপির শঙ্কা বিএনপির, ভোট ইঞ্জিনিয়ারিং ঠেকাতে সতর্ক থাকার আহ্বান। একটি দলের বিরুদ্ধে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ। গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা জামায়াতের, অপপ্রচার ঠেকানোর হুঁশিয়ারি। সংস্কারের পক্ষের যে কোনো দলকে অগ্রযাত্রায় সঙ্গী করার ঘোষণা। এবং লুট হওয়া সব অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে তৎপর সরকার। সিসিটিভির আওতায় থাকবে সব কেন্দ্র। এই ছিল দুপুরের সময়ে। বিকেল ৩টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ধ্রুব। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।